কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটি সাংঘাতিক টেরিফাইং ঘটনাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে বিদিশা আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে ছিল। এমন কিছু নিয়ে কথাবার্তা হয়েছে, এমন কিছু ঘটনা শেয়ার করেছে যেটা আমাকে খুব নস্টালজিক করে তুলছে, কারণ ছোটোবেলায় এরকম টাইপের কিছু ঘটনা আমি নিজে শুনেছিলাম, বাট এইরকম ঘটনা যে এতটা মর্মান্তিক জায়গায় চলে যাবে সেটা আমি বুঝতে পারিনি। ঘটনাটা শেষ অবধি শুনুন। একটা গাছকে নিয়ে এই ঘটনাটা, সে বিভিন্ন মানুষকে নিজের দিকে নাকি টেনে নিত, এমন কিছু হরিফিক ব্যাপার রয়েছে। এই ঘটনাটা না একটা শিরশিরানি অনুভূতি দেবে আপনাদেরকে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনারা যদি আমার সাথে এরকমই একটা ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা নোট করে নিতে পারেন। নাম্বারটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও আমি নাম্বারটা প্রোভাইড করে দেবো। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো বিদিশা, কেমন আছো? আমি ভালো আছি, এই গরমে যা থাকা যায় আর কি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট খুব ভ্যাপসা মার্কা গরম। ঠিক আছে, কবে যে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে বুঝতে পারছি না। খুব যাচ্ছে তাই অবস্থা। বাই দ্য ওয়ে, এরকমই কোনো একটা সময়কার ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করতে চলেছো আজ, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কবেকার ঘটনা এটা? এটা মোটামুটি বলা যায় 2011 সাল, অনেক বছর আগেকারই ঘটনা। প্রায় 15 বছর। হ্যাঁ হ্যাঁ, 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমার কাছে পুরো ব্যাপারটা আর কি স্পষ্ট তাকে বলা যায়। শুরু করা যাক, মানে আমি তোমাকে পুরো ব্যাপারটা বলছি। ওকে। শুরুটা হচ্ছে যেখান থেকে, সেটা হচ্ছে যে একটা বাড়ি থেকে, পুরোনো বাড়ি থেকে। সেটা শিবপুর বোটানিক্যাল গার্ডেন এরিয়ায় একটা বাড়ি, হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন এরিয়া একটা পুরোনো বাড়ি। এবং আমরা ওই বাড়িটা কিনেছিলাম, ঠিক আছে? খুবই পুরোনো দোতলা বাড়ি। এবার কম টাকায় পেয়েছিলাম। এবার যা হয়, কম টাকায় বাড়ি হলে তার রেনোভেশন সমস্ত কিছু করাতে হয়। তো বাড়িটার অবস্থা ভীষণই খারাপ ছিল। এবার যাদের বাড়ি তারা থাকতো না, ঠিক আছে? তাদের একজন বয়স্ক মা আছে, ছেলেরা অন্য বাড়িতে থাকতো, বয়স্ক মা ওই বাড়িটারই মানে একতলার একটা ঘরে একা থাকতো। এবার বাড়িটার চারপাশে আমি একটু বর্ণনা তোমাকে দিচ্ছি, তাহলে তুমি আর একটু স্পষ্ট করে ব্যাপারটা বুঝতে পারবে যে কিভাবে কি হয়েছিল জিনিসটার। তো একটা মোটামুটি 2.5 কাঠার মতো জায়গা, তাতে আমাদের বাড়িটা রয়েছে। দোতলা বাড়িটা অনেকটা বড় বাড়ি, ঠিক আছে? আর বাড়িটার পেছন দিকটাতে, হ্যাঁ, ডান দিকে হচ্ছে একটা ডোবা মতো আছে। ডোবাটা মানে ওই ডোবার মানে জমা টাইপের, জল জমে থাকে, বদ্ধ টাইপের যাকে বলে সেরকম। আর প্রচুর গাছপালা রয়েছে। আর তার বাঁ দিকটাতে মানে ডোবার ঠিক পাশে একটা পুরনো বন্ধ হয়ে যাওয়া কবরস্থান আছে। তাতে কবর আর দেওয়া হয়, বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। এই সমস্ত কারণের জন্যই হয়তো বাড়িটা অনেকদিন ধরে বিক্রি হয়নি, কিন্তু আমরা কম দামে পেয়েছিলাম, আমাদের বাড়ির দরকার ছিল সেই সময়, তো আমরা বাড়িটা কিনে নিয়েছিলাম। পাশেই একটা জায়গায় আমাদেরকে টেম্পোরারিলি ভাড়া থাকতে হতো, কারণ বাড়িটা তো ধরো খুবই বাজে অবস্থা। বাড়িতে প্রচুর গাছপালা হয়ে গেছে। তোমার একটা বড় অশ্বত্থ গাছ ছিল ঠিক ডোবার পাশে, বাড়িটার ঠিক পেছন দিকটাতে। সেই অশ্বত্থ গাছের অনেকটা ডালপালা বাড়ির মধ্যে প্রায় পুড়ে ঢুকে গেছে, ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশনে আমরা তো ওখানে থাকতে পারি না, আমরা পাশে একটা ভাড়ার বাড়িতে থাকতাম, কিছুটা দূরে একটা পাড়ায়। এবার প্রত্যেকটা ঘরে না শিকড় এরকম মানে ছড়িয়ে গিয়েছিল বাড়িটার প্রত্যেকটা ঘরে। একটা ঘরও আস্ত সেরকম ভাবে ছিল না যে প্রপার রয়েছে। বুড়িটা ওরকমই একটা ঘরে থাকতো। এবার রেনোভেট করতে হবে। এবার বাবা কি করতো, যখন রেনোভেট তখন শুরু হয়নি, মানে বাড়িটা সবে কেনা হয়েছে, ঠিক আছে? বাবা কি করতো, আমার বাবা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ওই বাড়িটাতে ধূপ দিতে যেত। যে ঠিক আছে, বাড়িটা কেনা হয়েছে, একটা সন্ধ্যেবেলা ধূপ তো দিতে হয়, ধূপ দিতে হয়, একটু আলো দেখাতে হয়, যেটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। একটা পুজো আর্চা যারা করে তাদের এটা একটা সংস্কার।
তো বাবা রোজ একটা মোমবাতি দেখাতে যেত আর ধূপ দিতে যেত। এই প্রসঙ্গে বলি, আমার বাবা বাড়িটা কেনার পর তারপর থেকেই সন্ধ্যেবেলা ধূপ দেওয়া, মোমবাতি দেওয়া এসব শুরু হয়েছে। তার আগে অবধি ওই যে বুড়িটা একা থাকে, কোনোদিন সন্ধ্যেবেলা একটা শাঁখের আওয়াজ, একটা ধূপ জ্বালানো, আলো দেখানো কিচ্ছু হতো না, যেটা কিনা যে কোনো হিন্দু বাড়িতে হয়েই থাকে, মিনিমাম একটা হয়েই থাকে। এক্স্যাক্টলি। এবার এটা আমাদের খুব খারাপ লাগতো যে একটা বাড়িতে শুভ ব্যাপার, একটা সন্ধ্যেবেলা একটা ধূপ দেখানো উচিত, আলো দেখানো উচিত। তার ঘুটঘুটে অন্ধকার হয়ে বাড়িটা বসে আছে, একটা ঘরে একটা টিম টিম করে একটা আলো জ্বলছে, বাল্ব জ্বলছে, আর কোথাও কিছু লাইট নেই। বাবা সন্ধ্যেবেলা যাচ্ছে। এবার ওর ছেলেটা, মানে বয়স্ক মহিলা যে ছেলেরা ছিল, দুটো ছেলে ছিল, তারা আমাদেরকে বলেছিল, দেখুন আপনাদের তো এখন রেনোভেশন শুরু হয়নি, আপনার রেনোভেশনটা শুরু হোক, মোটামুটি খানিকটা এগিয়ে গেলে তখন আমরা আমাদের মাকে আমাদের বাড়ি নিয়ে চলে আসবো, ততদিন অব্দি মা ওখানে থাকুক। আমরা বললাম ঠিক আছে, কি আছে, বয়স্ক মানুষ থাকবে। এবার বাবা যখন সন্ধ্যে দিতে যাচ্ছে তখন অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস নোটিস করতে শুরু করলো। এবার আমরা প্রথমে সেরকম ভাবে জিনিসটাকে অতটা অস্বাভাবিক বলে কিন্তু মনে করি। হ্যাঁ, যেমন প্রথম তোমাকে বলি, বাড়িটাতে বাবা যখনই ঢুকতো অদ্ভুত একটা গন্ধ পেত, একটা পচা শ্যাওলা, একটা পচা ডালপালা পাতা পড়ে থাকলে যেরকম একটা বাজে একটা ভ্যাপসা টাইপের, মানে একটা ভেটকে যাওয়া গন্ধ বলে না, ঠিক ওরকম একটা গন্ধ পেত। অথচ বাড়ির মধ্যে কোথাও পচা শ্যাওলা, পচা পাতা কিচ্ছু নেই কিছু। এবার বাবা ভাবছে পেছনে ডোবা থেকে হয়তো গন্ধ আসছে, কিন্তু ঘরের মধ্যে তীব্র গন্ধ। এবার বাবা যখন ধূপ দিচ্ছে তখন গন্ধটা খানিকক্ষণ সময়ের জন্য চলে যেত। ধূপের গন্ধতে চলে যেত এটা কিন্তু নয়, কারণ ধূপের খুব অল্পই গন্ধ হয়, কিন্তু অদ্ভুতভাবে সেই সময়টায় গন্ধটা বাবা পেত না। যখন ধূপটা দিচ্ছে তখন গন্ধটা চলে যেত, বেরিয়ে আসার সময় আবার গন্ধটা পায়। আরেকটা ব্যাপার, বাবা আমাকে এমনি কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করতাম যে কি গো, কি করছিল বুড়িটা। আমার একটা কৌতূহল যে আমার একটা বাড়িতে একটা বুড়ি থাকে। বাবা আমাকে একটা অদ্ভুত ব্যাপার বললো, যেটা শুনে আমার তো গাটা শিরশিরি করে উঠেছে। সেটা হচ্ছে, বলছে যে বুড়িটার গায়ের রং কালো। আচ্ছা এবার তুমি বলো, একটা মানুষের গায়ের রং যদি কালো বা শ্যামবর্ণ হয়, তার তো শিরা ফিরা এগুলো কিছু অতটা বোঝা যায় না, যেটা একটা ফর্সা মানুষের বোঝা যায়, তাই না? এবার ওই মহিলার গায়ের রং কালো, অথচ শিরার ছাপ নয়। শিরার যেরকম হাতে ছাপ থাকে বা আমাদের আঙুলের ওপরে বা এইসব জায়গায় কবজিতে ছাপ থাকে, ওরকম না, গায়ের ওপরের দিকে, হ্যাঁ পায়ের দিকে, সেখানে সবুজ সবুজ শিরার মতো ছাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এবার বাবা এটা তো অস্বাভাবিক জিনিস বলেই বাবা নোটিস করেছে, না হলে ওরকম ভাবে তো কেউ গায়ে শিরা এরকম সবুজ, মানে অদ্ভুত ভাবে সবুজ সবুজ ছাপ, লম্বা 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 ছাপ। ঠিক দূর থেকে দেখলে তোমার মনে হবে যে কারুর গায়ে যদি লতা পাতা যদি জড়িয়ে থাকে, ঠিক যেমন দেখতে লাগে ঠিক সেরকম, ঠিক এরকম অদ্ভুত একটা জিনিস। এবার ওনার বয়স মোটামুটি 80 বছরের ওপর হয়ে গেছে। উনি রোজ কি করেন, সকালবেলা হলেই বাড়ির সামনে উঠোনে এসে রোদ পোহান। সেই সময় ওনাকে খুব, মানে সেই সময়টা পার্টিকুলারলি ওনাকে দেখে খুব এনার্জেটিক মনে হয়। বাদ বাকি সব সময় ওই ঘরের মধ্যে বসে আছে, হচ্ছে। উনি বিশেষ কিছু খানও না, মুড়ি আর জল খেয়েই কাটিয়ে দেয়। খুব বেশি কিছু খায় না, মুড়ি জল খেয়েই কাটিয়ে দেয়। জল একদিন শুধু জল খেয়েই থাকে, আর একাই থাকতে ভালোবাসে, ছেলেদের কাছে কিছুতেই যাবে না, কোনোভাবেই ওকে ছেলেদের কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না। এবার বাবা ঘরে ঢুকছে, ওনার ঘরেও ঢুকতো, গিয়ে ধূপটা দেখিয়ে চলে আসতো। যখনই বাবা বেরিয়ে আসতো, বাবা পুরো বাড়িটা থেকে, তুমি বিশ্বাস করতে পারবে কিনা জানি না, পুরো বাড়িটা থেকে একটা নিঃশ্বাসের আওয়াজ পেত। অথচ বুড়িটা কিন্তু ওই ঘরে, একটা বুড়ি 80 বছর বয়স, তার নিঃশ্বাসের আওয়াজটা কি খুব জোরে হবে? হবে না, একদম আস্তে করে হবে, তাই না? কিন্তু বাবা পুরো বাড়িটা থেকে নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছে, মনে হচ্ছে পুরো বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে, মানে সে জ্যান্ত একটা জীব যেন পুষছে, খুব জোরে জোরে নিঃশ্বাস দিচ্ছে। যে হাঁপড়, লোকের হাঁপানি রোগ হলে যে হাঁপড়ের মতো যে আওয়াজ বেরোয় না, সেরকম ভাবে একটা জোরে জোরে নিঃশ্বাস পাচ্ছে। সব ঘরে ওরকম আওয়াজ পাচ্ছে, সব ঘরে ওরকম নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছে প্রচন্ড জোরে জোরে। এবার বাবা একদিন মানে দেখার জন্য এই যে বুড়িটাই কি অত জোরে জোরে নিঃশ্বাস নেয়, দেখছে যে বুড়িটার ঘরে যখন ধূপ দিতে ঢুকছে, ধূপটা যখন ঘোরাচ্ছে, তখন বুড়িটা ওরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন খুব কষ্ট হচ্ছে ওর জন্য নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আবার বেরিয়ে আসলে আবার স্বাভাবিক। কিন্তু পুরো বাড়িটাকে একটা, মানে সেই সব আমার মনে হতো, বাবা আমাকে বলছে যে আমার না মনে হতো যে
বাড়িটা জ্যান্ত হয়ে গেছে ওইটুকু সময়ের জন্য। যখনই বাবা বাড়িটায় ঢুকছে বাড়িটা যেন জ্যান্ত হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে। এবং এইগুলো না কাউকে তুমি প্রমাণ দিয়ে বোঝাতে পারবে না, এগুলো পুরোটাই অনুভূতি। বাবা পুরো ব্যাপারটা অনুভব করছে। আর আরেকটা জিনিস যেটা দেখতে পেতো বাবা, এই অসহ্য গাছের যে ডালপালাগুলো পুরো বাড়িটার মধ্যে ফুঁড়ে চলে এসছে বললাম না, ওই গাছের ডালপালাগুলো সরসর করে আওয়াজ হচ্ছে, পাতাগুলো প্রচন্ড নড়ছে অথচ বাইরে হাওয়া নেই। এবার এটা মাঝে মাঝেই হতো, সরসর করে আওয়াজ হচ্ছে, পাতা নড়ছে, মানে যেন যেন গাছপালাগুলো যেন বাড়ির মধ্যে নড়াচড়া করছে নিজেদের মধ্যে। এবার এই সমস্ত ঘটনা, হ্যাঁ এইবার এই সমস্ত ঘটনা এগুলো কাউকে বলে বা কাউকে দেখিয়ে তুমি বিশ্বাস করাতে পারবে না। এগুলো যার সাথে হচ্ছে একমাত্র সেই মানুষটাই সেটা অনুভব করতে পারে। আর বাবা যেহেতু আমাকে বলতো, আমি জিনিসটা শুনে আমি তো আর বাবাকে অবিশ্বাস করবো না, আমার বাবা ওরকম মিথ্যে কথা বলার মানুষও না। আমি বিশ্বাস করছি, আমি বলছি হ্যাঁ হয়তো বাবা তোমার মনে হচ্ছে পুরোনো বাড়িতে এরকম আওয়াজ টাওয়াজ হয়, আমি একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তারপরে কিছুদিন বাদে যেটা হলো তখন তো আমার আর যুক্তি কাজ করছে না, তখন তো আমি আর কোনো যুক্তি দিতে পারছি না যে কি হচ্ছে, যা ঘটনা তারপর হলো। এবার মিস্ত্রিরা রেনোভেট শুরু করলো যেরকম সময় মতো, তার গাছপালা কাটা শুরু করতে, অবভিয়াসলি গাছপালা তো কাটতেই হবে, নাহলে ঘরগুলো ঠিকভাবে রেনোভেট করবে কি করে। গাছপালাটা যে কাটা শুরু করেছে, মিস্ত্রিগুলোর শরীর খারাপ শুরু হয়ে গেছে। কিরকম শরীর খারাপ হচ্ছে, গায়ে অ্যালার্জি হয়ে যাচ্ছে। অথচ নর্মাল অশ্বত্থ গাছের ডালপালা, নর্মাল লতা পাতা ঝোপঝাড় এগুলোতে কারোর অ্যালার্জি হওয়ার কথা না, তাও মেনে নিলাম যে কিছু গায়ে লেগে অ্যালার্জি হয়েছে। ওদের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। ওরা বলছে আমরা যখনই বাড়ির ভেতরে কাজ করছি, বাইরে যখন কাজ করছি তখন হচ্ছে না, বাড়ির ভেতরে যখন আমরা ডালপালা কাটতে যাচ্ছি আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না, যেন হ্যাঁ সাফোকেশন হচ্ছে, তাই তো? হ্যাঁ সাফোকেশন হচ্ছে, এবং ওরা নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে অক্সিজেন নেই, মানে অক্সিজেনের অভাব বোধ করছে, ওরা ঘরের ভিতর দম আটকে আসছে ওদের। এবার তারপরে অদ্ভুত ব্যাপার হচ্ছে, বুড়িটার গায়ে যেরকম সবুজ সবুজ ছাপ দেখা দিচ্ছিল এতদিন ছিল, মিস্ত্রিগুলোর গায়েতে ওরকম সবুজ সবুজ ছাপ দেখা দিচ্ছে। এটা কি ব্যাখ্যা হতে পারে? এটার কোনো ব্যাখ্যা ওদের কাছেও নেই, আমার কাছেও। এবার গায়ে চুলকাচ্ছে, অ্যালার্জি, ওরা ওষুধ খাচ্ছে, তাও ওদের গা চুলকানি কমছে না। গা থেকে সবুজ সবুজ ছাপটা কদিন বাদে চলে গেল, কিন্তু গা চুলকাচ্ছে। আর ওই অক্সিজেনের সমস্যাটা ওদের ঘরে ঢুকলেই হচ্ছে, বেশিক্ষণ ওরা কাজই করতে পারছে না। এবার স্বাভাবিক, এরকম হলে তো কাজ ওরা করবে না। এবার ওরা বলছে যে আমরা কাজ করবো না। এবার আমরা তো পড়েছি মহাবিপদে, কোত্থেকে আমরা মিস্ত্রি আনবো? একটা তুমি জানো কিনা জানি না, রাজমিস্ত্রিদের মধ্যে বা যারা এই ধরনের রেনোভেশনের কাজ করে, তাদের একদল যদি কোথাও কাজ করবে না বলে, বাকিরাও কাজ করতে রাজি হয় না। ওদের মধ্যে একটা সুপারস্টিশন কাজ করে যে এই বাড়িটাতে, মানে ওরা তো অনেক বাড়িতে কাজ করে, রেনোভেশনের কাজ বলো বা ভাঙা টাঙা বলো, কোনো বাড়িতে যদি একদল বলে যে আমরা এই বাড়িতে কাজ করব না, এবং সেটা কিছু একটা অস্বাভাবিক কিছু ওরা লক্ষ্য করছে, অন্য দলও সেখানে কাজ করবে না। এবার আমরা তো অন্য কোনো রাজমিস্ত্রি কেউ পাচ্ছি না, একই কারণে তারা কাজ করবে না, বলছে না ওরা কাজ করবে না যখন আমরাও করব না। এবার ওদের মধ্যে একজন বয়স্ক মিস্ত্রি ছিল, সে না বাড়িটার চারপাশে ঘুরে দেখতো, মানে যখন ওরা ভেতরে এরকম সমস্যা ফেস করছে, ও তখন বাড়ির চারপাশটা ঘুরতো। ঘুরতে ঘুরতে ওই কবরস্থানটাতেও গেছে, এমনি কৌতূহল বশত গেছে, গিয়ে দেখতে পাচ্ছে যে ওখানে একটা পীর বাবার কবর আছে। এবার আমাদের যেমন কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে, তার মারা যাওয়ার পর সেখানে আমরা তার জন্মদিন বলো বা মৃত্যুদিনে বলো গলায় মালা দিই, একটা ধূপ জ্বালাই, একটা মোমবাতি জ্বালাই কি প্রদীপ জ্বালাই, এটা আমাদের নিয়ম। তেমন পীর বাবার কবর, তিনি একজন ধার্মিক ব্যক্তি, তার কবরস্থানেও একটা মোমবাতি জ্বালানো উচিত। এবার আমরা এটা জানতাম না, কারণ আমরা কোনোদিনও ওই কবরস্থানে যাইনি, আমরা জানি না যে ওখানে কোনো পীর বাবার কবর রয়েছে, সেটা আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না। উনি যেহেতু মুসলিম, উনি মুর্শিদাবাদের লোক, উনি সেটা কিন্তু দেখলেন, উনি দেখে বুঝতে পারলেন যে এখানে একটা পীর বাবার কবর আছে। উনি তখন কি করলেন, রোজ ওখানে একটা করে মোমবাতি সন্ধ্যেবেলা হলেই জ্বালাতে শুরু করলেন। আর যে সমস্যাটা শুরু হয়েছিল যে অক্সিজেন পাচ্ছে না, ওদের গায়ে অ্যালার্জি হচ্ছে, ওটা কিন্তু বন্ধ হয়ে গেল। হঠাৎ করেই শুরু হয়েছিল, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। তো আমরা ভাবলাম যে অন্তত কিছু একটা তো একটা ভালো প্রভাব হয়েছে, কেউ একজন হয়তো দূর থেকে হলেও সমস্যাটা মেটালেন। এবার কাজটা নির্বিঘ্নে শুরু হয়েছে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে বাড়ির চারপাশ পরিষ্কার করছে,
এবার বুড়িটার শরীরটা দিন দিন কেমন একটা অসুস্থ হয়ে যাচ্ছে। সে আর আগের মতো যেটুকুও বা ঠিকঠাক ছিল, বাইরে এসে উঠোনে বসতো, রোদ পোহাতো, সে খাওয়া দাওয়া করতো, সে কিচ্ছু করছে না। এবার ওর ছেলেরা ভাবছে যে এরকম ভাবে থাকলে তো আমাদের মা অসুস্থ হয়ে যাবে, আমরা নিয়ে চলে যাই। ওরা নিয়ে ওর মাকে বাড়ি নিয়ে চলে গেছে। এবার যে বাড়িটাই নিয়ে গেছে সেটা একটু আধুনিক ধাঁচের বাড়ি, উঠোন টুঠোন নেই। এবার বুড়ি সকালবেলা হলে যে রোদ পোহায়, সে রোদ পোহাতে আসতে পারছে না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকছে। ঠিক আছে, এবার ঝিমিয়ে যাচ্ছে। দুদিন বাদে বাদে দেখছে যে বেরোতেও পারছে না, ঘরে বসে বসে কেমন একটা ঝিমিয়ে যাচ্ছে। ছেলেরাই বলছে, কথাবার্তা হতো। এবার ওই 2011 সালে তো আমরা তখন বাড়িটা কিনেছি, কেনা হওয়ার পরে মোটামুটি সবকিছু করে 1 বছর লেগেছে পুরো রেনোভেশন কমপ্লিট হতে। ঠিক আছে, এবার এই 1 বছরে যখন থেকে বুড়িটা ওর ছেলেদের বাড়িতে গেছে, সেখানেও কিন্তু নানা রকমের ঘটনা ঘটছে। আমার বাবার সাথে ওদের যোগাযোগ আছে, যেহেতু বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, রেনোভেশন, একটা যোগাযোগ আছে। তো সমস্ত খবর কিন্তু সেখান থেকে আমরা পাচ্ছি। তো সেই সমস্ত খবর যদি মানে সেগুলো ঘটনাগুলো যদি তুমি শোনো, তোমার গায়ে কাটা দেবে। মানে এরকম দিন দুপুরে ঘটনা, রাত্রিবেলা হচ্ছে এরকম ব্যাপার না। ওদের নতুন মতো বাড়ি, একদম নতুনই বলতে পারো বাড়ি আর কি, হঠাৎ করে আবার সেই পচা পাতা শ্যাওলার গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক যেগুলো যেগুলো আমাদের বাড়িতে হচ্ছিল সেইগুলোই ওখানে হচ্ছে। তারপরে ঘরের দেওয়ালে, নতুন দেওয়ালে, যেটা আমাদের এখানে পুরোনো বাড়িতে হচ্ছিল, যেটা স্বাভাবিক পুরোনো বাড়িতে হওয়া, নতুন বাড়িতে দেওয়ালে গাছের শিকড় গজিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি খুবই উইয়ার্ড, কিন্তু নতুন বাড়িতে এরকম নতুন বাড়িতে মানে ওরা তো এক্সপেক্টই করতে হচ্ছে না যে শিকড় গজিয়ে আসছে গাছ, আবার ড্যাম্প হচ্ছে, যেটা পুরোনো বাড়িতে হয়, ড্যাম্প হয়ে জল পড়ছে। মানে গাছের যা শিকড় ফিকড় চলে ঘরের মধ্যে চলে আসছে, সেখান থেকে ড্যাম্প হয়ে যাচ্ছে, ড্যাম্প হয়ে জল পড়ছে। মানে বাড়িটা পুরো যাচ্ছেটাই অবস্থা হয়ে যাচ্ছে। ঘরের ভিতরে গাছপালা ঢুকে চলে আসছে। পার্টিকুলারলি যে ঘরটাতে ওরা ওদের মাকে রেখেছিল সেখানে আরো বেশি। এবার এক এক সময় ছেলেগুলো বলছে যে এক এক সময় মনে হচ্ছে গাছের ডালপালাগুলো যেন মাকেই টেনে নিয়ে যেতে চাইছে, মায়ের দিকে এরকম সরসর করে মনে হচ্ছে, যেন প্রতিদিন যেন মনে হচ্ছে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আজকে দেখছি এতটা দূর এগিয়েছে, কালকে দেখছি মায়ের বিছানা থেকে আরেকটু দূর এগিয়ে যাচ্ছে গাছের ডালপালাগুলো। এবং কেটে দিলেও সমস্যা হচ্ছে, মানে মিটছে না, কাটছে, আবার 2 দিন বাদে এগিয়ে যাচ্ছে। এবার মানুষ কাহা তো সারাদিন কাজকর্ম ফেলে রেখে গাছপালা কাটতে বসবে। এবার বুড়িটার গায়ের রংটা তোমাকে বলেছিলাম যে গায়ের রং কালো ছিল এবং গায়ে সবুজ সবুজ ছাপ ছিল। ওখানে যাওয়ার পরে যখন ওই বুড়িটা ঘরের মধ্যে প্রায় বন্দি হয়ে থাকছে, ওর ছেলেরা একদিন নোটিস করছে যে ওদের মায়ের গায়ে সবুজ সবুজ ছাপটা চলে গেছে। এখন কি এসে উপস্থিত হয়েছে? সাদা সাদা ছোপ। ঠিক কোনো বর্ষার জায়গায় গাছে যেখানে ঠিক সূর্যের আলো পৌঁছয় না, সেখানে গাছের গায়ে যেরকম সাদা সাদা ছোপ হয়ে যায়, ঠিক সেরকম ছোপ ওই বুড়িটার গায়ে ফুটে উঠছে। এই ঘটনাগুলোর কোনো যুক্তি আমি শুনে অন্তত আমার বাবাকে আমি দিতে পারছি না। আমি খুব যুক্তিবাদী মানুষ। তো এরপরে আমরা ভাবছি ঠিক আছে, ওদের ব্যাপার, ওরা বুঝবে, আমাদের বাড়ি আমরা দেখি। আমাদের বাড়ি এখানে কমপ্লিট হলো। প্রথম দিকে সেরকম সত্যি কথা বলবো কিছু হয়নি, আমরা কিছু বুঝতে পারিনি। ওই মিস্ত্রিটা আমাদের বলে গেছিল যে ওই মাজারে তোমরা ওখানে পীর বাবার যে কবরস্থান আছে ওখানে তোমরা কিন্তু মোমবাতিটা দেবে। এবার যা হয়, সব দিন কি আর সবকিছু পসিবল হয়? আমরা নিজেদের ঘরে পুজো আর্চা করবো, কাজ করবো, কি রোজ রোজ কি দিতে পারবো? আমরা একটু ইরেগুলার হয়ে গেছিল, তারপরে বন্ধ হয়ে গেছিল, আমরা মোমবাতিটা দিতে যেতে পারি। প্রথম কিছু হলো না। তারপরে কিছুদিন বাদ থেকে মাঝে মধ্যেই রাত্রিবেলা হলে ঘরের বাইরে আমরা নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আমার ঘরে, বাবা মার ঘরে, আমার ঘরের বাইরে আমি নিঃশ্বাসের আওয়াজ শুনছি, বাবা মার ঘরের বাইরে নিঃশ্বাসের আওয়াজ শুনছে। এরকম করতে করতে কিছুদিন বাদে আমিও বাবা মাকে বলছি যে দেখো আমি এরকম আওয়াজ শুনছি, তোমরা কি বাইরে বেরিয়েছিলে, ঘর থেকে বেরিয়েছিলে? বলছে না, আমরাও এরকম আওয়াজ শুনছি, তুই কি ঘর থেকে বেরিয়েছিলি? আমি বলছি কেন বেরোবি? আর বাইরে বেরোলে রাত্রিবেলা ঘর থেকে বাইরে বেরিয়ে কে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়? কেউ নেয় না। এবার আবার বাবা বলছে যে এটা তো সেই তখন আমি যেরকম নিঃশ্বাসের আওয়াজ পেতাম সেরকম।
তো একদিন আমরা ঠিক করলাম যে এটা দেখতে হবে যে কি হচ্ছে, কোথা থেকে আসছে। এবার একদিন রাত্রিবেলা ওরকম যখনই নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেয়েছি দরজার বাইরে, আমার ঘরের দরজার বাইরে, আর বাবা মাও শুনতে পেয়েছে, তো রাত্রিবেলা মাঝরাত আমরা 3 জনে বাইরে চলে এসেছি ডাইনিং এ এসে দাঁড়িয়েছি যখন, পুরো চারপাশের দেওয়াল থেকে নিঃশ্বাসের আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ জোরে জোরে, অনেকজন একসাথে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এবং পুরো বাড়িটাকে মনে হচ্ছে আবার ওই রকম জ্যান্ত হয়ে উঠেছে, এবং আমরা লিটারেলি আমাদের শরীর এরকম গরম বোধ করছি, মানে বাড়িটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। ঠিক যেরকম লোকে হাঁপিয়ে গেলে গরম লাগলে জোরে জোরে নিঃশ্বাস নেয়, ঠিক সেরকম হয় বাড়িটা যেন একটা, বাড়িটার ভিতরে পুরো টেম্পারেচারটা পুরো গরম হয়ে গেছে। এবার মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করবো আমরা বুঝতে পারছি না। মানে একটা জ্যান্ত প্রাণীর শরীরের ভেতর যদি কেউ থাকে এবং জ্যান্ত অবস্থায় থাকে, সে কিরকম বোধ করবে। একটা অজগরের পেটে যদি একটা ছাগল চলে যায়, আর সেই ছাগলটা যদি জ্যান্ত অবস্থায় থাকে, সে কিরকম দমবন্ধ বোধ করবে তুমি নিশ্চয়ই গেস করতে পারছো। ঠিক সেরকমটাই আমরা দমবন্ধ বোধ করছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে। এবার আমরা ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে আছি। একটা ঘরে আমি, বাবা, মা ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে আছি। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে ডেকে এনে আমরা বলতে পারছি না যে দেখো এরকম হচ্ছে। আমাদের সাথেই হচ্ছিল সেটা। সবাই বলে মনের ভুল, এই পুরোনো বাড়িতে আছো তোমরা, আগে এসব গাছপালা ছিল, একটা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে হয়তো কোনো না কোনো ভাবে একটা রয়েছে যে এখানে কিছু অশুভ আছে, কিন্তু আমরা বোঝাতে পারছি না যে আমরা কাউকে মানে দেখাতে পারছি না জিনিসটা। আরেকটা অদ্ভুত ব্যাপার, বাড়িটাতে না পায়রা আসতো। এবার পায়রা যে বাড়িতে আসে সেখানে কিন্তু থাকে, পায়রারা থাকে, রাত্রিবেলা থাকে, সকালবেলা উড়ে চলে যায়, আবার আসে, এরকম করে পায়রাগুলো আসছে, আমরা খেতে দিই, একটু ভাতটি ছড়িয়ে দিচ্ছি, খেতে আসছে, একটু টুকটাক পায়রাদের খাবার দিচ্ছি, তারা খেতে আসছে। ওরা আসছে, কদিন থাকলো, ঠিক আছে, তারপরে দেখছি ওরা আসছে কিন্তু ওরা থাকছে না, ওরা নিজেদের বাসা ছেড়ে রেখে চলে যাচ্ছে। রাত্রিবেলা কিছুতেই ওরা থাকছে না। কোনো পাখি তার বাসা ছেড়ে রেখে চলে যায় না। ওরা খাবার পাচ্ছে বলে ওরা এলো আমাদের বাড়িতে, বাসা বাঁধলো। আর এটা খুব, আমি মনে করি যে বাড়িতে পাখি বাসা বাঁধা খুব শুভ। পাখি কোনো রকম মানে যেখানে ভালো মানুষজন বা যে মানুষদের কাছে সেফ ফিল করে সেখানে এসে বাসা বাঁধে। খাঁচায় পাখির কথা বলছি, পাখি বাসা বাঁধে শুভ, যেখানে সে শুভ বোধ করে বা যেখানে মানুষগুলোকে তার সেফ মনে হয় সেখানেই সে বাসা বাঁধে, জানে যে এরা আমার বাসাটাকে ভাঙবে না। তো আমরা খেতে দিচ্ছি, ওরা ভাবছে যে সেফ, ওরা আসছে, বাসাও বাঁধলো, তারপরে বাসাটাকে ছেড়ে রেখে চলে যাচ্ছে, থাকছে না বাড়িতে। তো আমার না প্রচন্ড মনের ভেতরে একটা ফুটফুটানি বলতে পারো, বা একটা অস্বস্তি, একটা খারাপ লাগা কাজ করতো যে এরকম হচ্ছে। কিন্তু আমি কি করবো, এটা কিছু মানে করার তো উপায় নেই। আর ওই যে অশ্বত্থ গাছটা ছিল, ওই অশ্বত্থ গাছটার ডালপালাগুলো ক্রমশ বেড়ে যায়। সাধারণত বর্ষাকালে গাছের ডালপালা বেড়ে যায়, এখানে এমনি এরকম গরমকালে এই যে সময়টা, এরকম সময় গাছপালা এরকম বেড়ে যাচ্ছে, গাছপালা বেড়ে 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 দেওয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে, দেওয়াল নষ্ট করে দিচ্ছে। যে বাড়িটাকে আমরা এত কষ্ট করে রিনোভেট করলাম সেটাকে আবার ওরা দেওয়ালগুলোকে নষ্ট করে দিচ্ছে, শিকড় চালিয়ে যাচ্ছে দেওয়ালের মধ্যে, এবং বারবার গাছপালাগুলো কেটে দেওয়া হচ্ছে, শিকড় ছেটে দেওয়া হচ্ছে যাতে আর কি দেওয়ালটা ঠিক থাকে, কিন্তু সেটা হচ্ছে না, আবার ওই জিনিসগুলো রিপিটেড হচ্ছে। এবার আমরা তারপরে না ওখানে খোঁজ নিলাম যে ওইদিকে কি খবর, বুড়িটার কি খবর। এবার ছেলেগুলো বলছে যে বুড়িটা তখন লাস্ট 7 দিন নাকি খোঁজ দিয়েছি, যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানে স্বেচ্ছা মৃত্যু যাকে বলে, স্বেচ্ছা মৃত্যু বরণ করা, কোনোভাবেই ওনাকে খাওয়ানো যাচ্ছে না। এবার ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে দেখুন এই বয়সে এসে এরকম হয় যে খাওয়া দাওয়ার ইচ্ছে চলে যায়, সাধারণত মৃত্যুর কাছাকাছি চলে আসলে অনেক বয়স্ক মানুষই খাওয়া দাওয়া বন্ধ করে দেন, খেতে চান না, ওনারও সেটাই হয়েছে। ডাক্তার এর বাইরে আর কিচ্ছু বলেনি। সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, সাইকিয়াট্রিস্ট বলছে যে এত বয়সকালে এসে ওনাকে তো নিজের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার মানে যেটাকে বলে শ্বশুর বাড়ি, নিজস্ব যেটা বাড়ি, ওনার একটা ট্রমা মতো হয়েছে। ওনার অদ্ভুত একটা মানসিক সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ওনার মনে হচ্ছে উনি আর বেঁচে নেই, ওনার নিজের এটা মনে হচ্ছে উনি আর বেঁচে নেই,
উনি ডিলিউশনে ভুগছেন, এরকম হতে হতে কিন্তু উনি খাওয়া দাওয়াটা ওই জন্যই বন্ধ করে দিয়েছেন, বিকজ ওনার মনে হচ্ছে যে আমি তো আর বেঁচে নেই, আমি কি খাবো, আমি একটা আত্মার মতো রয়েছি। এরকম হতে হতে স্বাভাবিকভাবেই যা হয় উনি মারা গেলেন। আমার বাবা মাও এটা বলতে লাগলো, আমিও মনে মনে ভাবতে লাগলাম যে হয়তো বুড়িটাই অশুভ ছিল, বুড়িটার মধ্যেই কোনো অশুভ ব্যাপার ছিল, সে মরে গেছে, এবার অন্তত আমরা শান্তি পাবো, এবার অন্তত ওদের বাড়ির সমস্যা এবং আমাদের বাড়ির সমস্যা একসাথে মিটবে। কিন্তু কোথাও না কোথাও আমি মুখে এই কথাটা বললো, আমার মনে হচ্ছিল যে বুড়িটা মরে গেল এইভাবে না খেয়ে, স্বাভাবিকভাবে মৃত্যু তো এটা নয়, সমস্যাটা এরপর বাড়বে, কমবে না। এবং আমি যেটা ভেবেছিলাম, আমি মুখে কাউকে বলিনি বা আমার ভয় পাবে ভেবে, অ্যাকচুয়ালি সেটাই হলো। সমস্যাটা তারপরেই অ্যাকচুয়ালি বাড়তে আরম্ভ করলো। এবার এতদিন ছিল বাড়ির ভেতরে, যা হচ্ছে বাড়ির ভেতরে হচ্ছে, এবার বাড়ির বাইরে আশেপাশে আমরা সেটার প্রভাব দেখতে শুরু করলাম। আচ্ছা। ওই যে অসত্য গাছটা তোমাকে বলেছিলাম মনে আছে, ওই অসত্য হ্যাঁ, গাছে হ্যাঁ। ওটার চারপাশে না কোনো পশু পাখি আসতো না। তুমি কি এরকম দেখেছো কোনো গাছের চারপাশে কোনো গরু, ছাগল, কুকুর, বিড়াল কিচ্ছু আসে না, পাখিও আসে না ইভেন? এটা খুব বিয়ার্ড, এরকমটা শুনে হ্যাঁ। হয় না, হয় হ্যাঁ, মানে শ্মশানেও দেখবে গাছেতে পাখি, কুকুর, বিড়াল চারপাশে ঘোরাফেরা করছে, গরু আসছে। সেখানে ওই অসত্য গাছটার চারপাশে কোনো গরু, কুকুর, বিড়াল, পশু পাখি কিচ্ছু আসে না। এবার একদিন রাত্রিবেলা না হঠাৎ করে দেখছি কাকের আওয়াজ, মানে প্রচুর কাক চিৎকার করছে, যে এই কা কা করে না মাথা খারাপ করে দিচ্ছে। এবার আমরা ভাবছি কি হলো, এত রাত্রিবেলা। এবার অনেক সময় হয় কি যে ইলেকট্রিক তারে কোনো কাক মানে হয়ে গেলে, শক খেলে মরে গেলে, তখন বাকি কাকগুলো চিৎকার করে, আমরা ভেবেছি ওরকমই একটা। কিন্তু আওয়াজটা আসছে বাড়ির পিছন দিক থেকে, অসত্য গাছের ওখান থেকে। ওখানে কোনো ইলেকট্রিক তার নেই, ওখান দিয়ে কোনো লাইন যায়নি। আমরা টর্চ জ্বালিয়ে বারান্দায় গিয়ে ব্যাপারটা দেখার জন্য গেছি। এবার আমি এখানটা তোমাকে বলে দিচ্ছি, আমাদের বাড়ির পেছন দিকটাতে ওদের একটা বারান্দা ছিল। এবার ওরকম জায়গায় না বারান্দা কেউ করে না, অদ্ভুত ভাবে বারান্দাটা কেন ছিল আমি জানি না। এবার আমরা ভাঙিনি, আমরা ঠিকঠাক ওটাকে রেনোভেট করে রেখে দিয়েছিলাম। দরজা ছিল একটা বারান্দায় যাওয়ার, আর পুরো সেই বারান্দা থেকে পুরো পেছন দিকের ডোবাটা, পাশে ওই একদম সামনে অসত্য গাছটা, বিশাল বড় অসত্য গাছ দেখতে পাওয়া যেত। আমরা যেতাম না, কারণ আমাদের ওদিকে যাওয়ার প্রয়োজন পড়তো না, আর ভালোও লাগতো না, ওই পচা গন্ধ ফন্ধ আসবে। এবার আমরা তখন সেদিনকে রাত্রিবেলা বাধ্য হয়ে টর্চ জ্বালিয়ে ওই বারান্দায় গেছি দেখার জন্য কি ব্যাপার। পুরো বাইরেটা পুরো অন্ধকার, ওখানে দেখছি গাছের তলায় প্রচুর কাক মরে পড়ে আছে, অস্বাভাবিক কোয়ান্টিটিতে কাক মরে পড়ে আছে। এত কাক মরে পড়ে আছে? হ্যাঁ, কাক, অনেকগুলো কাক মরে পড়ে আছে। এবার বাকি আরো কাক তো চিৎকার করে পুরো একদম যাচ্ছেটাই অবস্থা। এবার তারপরে কাকগুলো উঠছে, ঠিক আছে, এবার উঠছে একরকম, ওড়ে কাক ওড়ে সেরকম, কাকগুলো না এরকম উড়তে উড়তে ঘূর্ণির মতো ওপর দিকে চলে যাচ্ছে, আকাশের দিকে। আর আমি তখন টর্চটাকে সেইখানে ফেলেছি, আকাশের দিকেই ফেলেছি যেখানে ঘূর্ণি হয়ে উঠতে উঠতে যাচ্ছে। ওখানে যেটা আমি দেখেছি, মানে আকাশে না এরকম গোল করে কাকগুলো ঘুরছে, গোল 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 করে ঘুরছে। এরকম ভাবে ঘোরে না, মানে ওরা একটা ডিরেকশনে ঘোরে, এদিক থেকে ওদিক চলে যায়, এরকম গোল গোল করে কাক ঘুরছে। আমার তখন কি বলবো, মানে তখন সব মনে পড়ে যাচ্ছে আমার, যে আমি কোথায় কোথায় কি পড়েছি আর কি দেখেছি এইসব সংক্রান্ত, সিনেমা বলো বা কিছু বলো, যে কাকের বা কোনো পাখির এরকম মাথার ওপর চক্রাকারে ঘোরা, এটা প্রচন্ড অশুভ। কাকের ঘোরাটা আরোই অশুভ। কিছু একটা ওখানে হয়েছে যার জন্য অতগুলো কাক মরে ওখানে পড়ে আছে। কিভাবে মরলো আমরা জানি না। ওখানে তো কাউকে কিছু বিষ দেওয়া হচ্ছে না বা কিছু দেওয়া হচ্ছে না, কোনো খাবার দেওয়া হচ্ছে না যে ওখানে কাক মরে পড়ে থাকবে। তার আগের দিন অবধি ওখানে কোনো কাককে আমি আসতেই দেখি। এটা গেল একটা জিনিস। একটা অদ্ভুত ঘটনা ঘটলো, আমরা ঘরে চলে এলাম, যাক বাবা যা হয়েছে হয়েছে, আর মাথা ঘামিয়ে লাভ নেই, কি করবো মাথা ঘামিয়ে, আমাদের তো কিছু করার নেই। খানিকক্ষণ বাদে আপনা আপনি কাকগুলো চুপ করে গেল। এবার আমরা এরকম পাড়ার কুকুর যেরকম হয় এরকম কুকুর টুকুর খেতে দিতাম, ওরা তো এমনি আসতো না এই দিকটাতে। এবার আমরা আমাদের বাড়ির দিকটাতে আমরা এরকম খেতে দিতাম, তো ভাত ফাত
একটা কুকুর আমাদের বাড়িতে পার্টিকুলারলি আসতো খাওয়ার জন্য দুপুরের দিকে। ও কিন্তু ওই দিকটা যেত না, বেরিয়ে আমাদের বাড়িতে মানে সামনেটায় আসতো, উঠোনটাতে ভাতটা খেত, কাজ করে চলে যেত। ও আর ওই দিকে যেতই না। মানে তুমি ভাবো, ওই যে কাক মরে পড়ে আছে, ওর তো ওইদিকে যাওয়ার কথা যে কাকের বডি ফডি ও খাবে বা কিছু। আর কোনো পরের দিনও যে এসছে ভাত খেতে, ও যায়নি ওই দিকে। ও পুরো আমাদের উঠোন থেকে খেয়ে পুরো বিদায়। এবার তারপরে দেখছি 2 দিন 3 দিন হয়ে গেছে, কুকুরটা আসছে না। ঠিক ওই সময় ডাকছি করে ডাকছি, আসছে না। এবার তারপরে না বাজে একটা গন্ধ পেয়েছি ওই পুকুরের ধার থেকে, ওই ডোবাটার ধার থেকে, ওই অশ্বত্থ গাছের দিকটা থেকে খুব বাজে একটা গন্ধ পেয়েছি। এবার খোঁজাখুঁজি করতে শুরু করেছি যে কোত্থেকে এত বাজে গন্ধ আছে। মানে এটা কিন্তু মানে ডেড বডির গন্ধ, পচা পাতা শ্যাওলার ওই গন্ধটা না, তারপর ডেড বডি পচে গেলে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম। তারপরে যেটা দেখলাম মানে বিভৎস কাণ্ড যাকে বলে। কি দেখলে? ডোবা মানে আমার ভাবলে এখনো খারাপ লাগে। ডোবাটার ঘাটটাতে জলের মধ্যে ডোবা হয়ে মানে অর্ধেক ডুবে আছে কুকুরটার দেহটা, এবং গলাটা কাটা। কি বলছো গো? পুরো মানে মানে মুন্ডুহীন একটা দেহ, এবং ভেসে উঠেছে, ফুলে ঢোল হয়ে গেছে, মুন্ডুটা কোনো পাত্তা নেই কোথায়। সেদিনকে আমি খুব মানে কষ্টও পেয়েছিলাম, খুব মন খারাপও হয়ে গেছিল। কিন্তু আমি এটা তো জানতাম না, সেদিনকেও জানতাম না যে ওটা কিন্তু শেষ নয়। আমাদের ভোগান্তিটা তখনও মানে আরো বাকি ছিল আর কি। যাই হোক, সেদিনের পর থেকে আমরা একটু সাবধানী হয়ে গেছিলাম, যেরকম ভাবে অশুভ জিনিসপত্র হচ্ছে ধূপ ধুনো দিতাম যাতে পচা গন্ধটা না আসে, ধুনো দিতাম, কর্পূর জ্বালাতাম, গন্ধটা আসতো না, গন্ধটা কমে গেছিল ধুনো ধুনো দেওয়ার পরে। এরপর একদিন সেদিনকে আমার মা বাড়ি ছিল না, আমি বাড়িতে আমিও ছিলাম না, মাও ছিল না। হ্যাঁ, বা আমার মানে মা আমার মামার বাড়ি গিয়েছিল, আর আমিও মায়ের সাথে গিয়েছিলাম। বাবা বাড়িতে ছিল একা। এবার বাবা তো বিকেলবেলা জামা কাপড় যখন তোলে না, আমি বা আমার মাই তুলতাম। খুব ঝড় উঠবে, জানো তো, হঠাৎ করে ঝড় উঠবে, মানে কোথাও কিছু হুট করে একটা খুব জোরে ঝড় উঠেছে, বৃষ্টি হবে এরকম ব্যাপার। আর বাবার মনে হচ্ছে যে এই বৃষ্টি আসবে, এবার মনে নেই জামা কাপড়গুলো ছাদে মেলা আছে। এবার আমরা বিকেল বেলায় সাধারণত জামা কাপড় আলো থাকতে থাকতে ছাদ থেকে নিয়ে চলে আসি, আর বাবার খেয়াল নেই, সন্ধে হয়ে গেছে। এবার যখন ঝড়টা প্রায় বৃষ্টির মতো হবে, তখন বাবার মনে পড়েছে এই রে জামা কাপড় তো ছাদে মেলা আছে, সব তো ভিজে যাবে। তখন সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলায় আমরা ছাদে সেরকম ভাবে কোনো উঠি ওই বাড়িটা কেনার পর, এমনি মানে কোনো কারণ ছিল। বাবা তখন জোর ছাদে। এবার তারপরে গিয়ে বাবা যা দেখলো, বাবা সঙ্গে সঙ্গে মানে মানে কি বলবো, বাবার মানে বাবা যখন আমাকে ঘটনাটা বলেছে, আমার তখন তো লাগছেই ভেতরে একটা কেমন তো হচ্ছি। আমি ভাবছি যে বাবার কিরকম মনে হয়েছে। ছাদের শেষ প্রান্তটাতে বাবা জামা কাপড়গুলো তুলে নিয়েছে, হঠাৎ করে বাবা দেখছে ছাদের শেষ প্রান্তটাতে ঠিক ডোবার দিক করে বুড়িটা দাঁড়িয়ে আছে। ওই বুড়িটা, যে বুড়িটা কদিন আগে মারা গেছে, এবং সে তার বডি কি যাই হোক দেহ, সে দুটো হাত এরকম ভাবে ওপর দিকে তুলে আছে গাছটার দিকে, অশ্বত্থ গাছটার দিকে। আর অশ্বত্থ গাছটা থেকে ডালপালা পুরো ওর দিকে এগিয়ে যাচ্ছে, ওকে জড়িয়ে ধরছে, চারপাশ থেকে জালের মতো ওকে চেপে ধরছে, ঠিক যেমন একটা মাকড়সা একটা পোকাকে তার জালের মধ্যে চেপে ধরে, ঠিক সেরকম। আর বাবা তো ওটা দেখে মানে ভয় চিৎকার করে উঠেছে, মানে বিশ্বাস করতে পারছে না যে কি করে সম্ভব এটা। তখন যেই চিৎকার করেছে, বুড়িটা তখন ঝট করে পিছন দিকে তাকিয়েছে, আর সেই মুহূর্তে ডালপালাগুলো ওকে জড়িয়ে একটা না পুরো পিণ্ডের মতো মানে একটা জিনিস সৃষ্টি করেছে। মানে তখন আর বুড়িটার বডিটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তখন মনে হচ্ছে একটা ডালপালা পুরো মেশানো, লতা পাতা মেশানো একটা শরীর, একটা মূর্তি, এবং তার মধ্যে এরকম জল জল করে দুটো চোখ জ্বলছে বাবার দিকে তাকিয়ে। একটা বিশাল বড় দেহ তৈরি হয়েছে ডালপালা নিয়ে, বিশাল বড় ছাদের মধ্যে। আর চারপাশ যেরকম ঝড় হচ্ছে, আর বাবা ওরকম মানে হতভম্বের মতো প্রচন্ড ভয় পেয়ে দাঁড়িয়েছে, পালাবারও ক্ষমতা নেই বাবার, এবং বাবার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে এই দেহটা, বিশাল বড় গাছপালা জড়ানো দেহটা। তাই বাবা অজ্ঞান হয়ে গেছে তখন, আর বাবার মানে সেন্স নেই তারপর আর।
কিছু মনে নেই, যে ওই জ্বলন্ত চোখ দুটো বাবা শুধু মনে আছে, আর ওই দেহটা মনে আছে। বাবা তারপরে অজ্ঞান হয়ে গেছে। এবার খানিকক্ষণ বাদে ফোন টোন করেছে মা, ফোন পাচ্ছে না। তারপরে মানে পুরো ব্যাপারটা জানতে পেরেছি সেদিনকে রাত্রিবেলা, ফেরার কোনো উপায় ছিল না আমাদের, রাত্রি হয়ে গেছিল। বাবা ছাদেই পড়েছিল রাত অব্দি। তারপরে উঠে নিজেই নিচের ঘরে এসছে, আসার পরে আমাদেরকে ফোন করে পুরো ব্যাপারটা জানালো। তখন রাত হয়ে গেছে, আমরা কি করে ফিরবো কলকাতা থেকে। আমরা তখন প্রচন্ডই ভয় পেয়ে গেছিলাম বাবার জন্য, নিজেদের জন্য। পরের দিনে আমরা বাড়ি চলে আসি। এবার এসে তো আমরা মানে আমার মা তো প্রায় কান্নাকাটি করার মতো অবস্থা। তখন বাবাই বলছে যে দেখো, আমরা তো বুঝতে পারছি এখানে কিছুটা গন্ডগোল আছে, তো মাজারে আবার আমরা মোমবাতি দেওয়া শুরু করি। ওটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, তো আমরা ঠিক আছে, আমরা আবার ঠিক আছে মোমবাতি জ্বালাবো। তো আমরা আবার পরের দিন থেকে মোমবাতি জ্বালাতে শুরু করলাম। তারপর দিন থেকে কিন্তু আমরা ভুলটাকে আর দেখতে পাইনি। ঠিক আছে, এবার আমাদের তো মনে মতো একটা চলছে যে এই পুরো ব্যাপারটা এটা কি, কেন। যখন মানুষ একটা এরকম ঘটনার সম্মুখীন হয়, প্রথমত প্রচন্ড ভয় লাগে, তার আতঙ্ক লাগে, কিন্তু একটা সময় পরে কি না তার মনে হয় যে আমাকে এটা বার করতে হবে ব্যাপারটা, যে কি হয়েছেটা, কি হয়েছিল এখানে, তার জন্য আমাদের এরকম সহ্য করতে হচ্ছে। ছেলেগুলো তো কিছু সেরকম ভাবে আমাদেরকে বলছে না, ওদেরকে না বেশ চাপ দেওয়া হয়েছে, তোমরা বলো কিছু কি ঘটনা ঘটেছিল এখানে, কিছু কি অস্বাভাবিক হয়েছিল আমরা আসার আগে, বলতেই হবে তোমাদের। এদিক ওদিকও আমরা খোঁজ নিচ্ছিলাম চারপাশে। তখন আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা বাড়িটা কেনার আগে একটা অ্যাডভোকেট, স্থানীয় একজন উকিল, সে আর কি বাড়িটা কিনতে চেয়েছিল। আচ্ছা। পেছনের যে ডোবাটা রয়েছে না, ওটা ওর জমি। এবার তুমি জানো নিশ্চয়ই যে ডোবা তো ওরম ভাবে বুঝিয়ে দেওয়া যায় না। এবার ও উকিল, ও আবার মারপ্যাট জানে অনেক। ও ভাবছে যে ডোবাটাকে আমি বুঝিয়ে দিয়ে আমি একটা জমি করে ফেলবো ওখানে, আর বেশি জমি না, অল্প জমি। আর আমাদের বাড়িটা তো 2.5 কাঠা জমির ওপর। ও ভাবছে যে যদি আমি কিরম কায়দা, যে আমরা যদি ওই ডোবাটাকে মানে বুঝিয়ে দিয়ে ওই জমিটাকে সঙ্গে এই বাস্তু জমিটাকে অ্যাটাচ করে দিয়ে একসাথে পুরোটাকে আমি দেখিয়ে দিই যে বাস্তু জমি, ব্যাস তাহলে তো হয়েই গেল, তাহলে তো ওর ডোবা বোঝানোটা কোনো রকম কোনো ইলিগাল কিছু হবে না। সেই জন্য ওকে বাড়িটা কিনতে হতো, কিন্তু এরা ওকে বাড়িটা বিক্রি করতে চায়নি। তার কারণটা হচ্ছে অ্যাডভোকেটটা দুর্নাম আছে যে ওর লোকের টাকা মেরে দেয়, আরো তন্ত্রমন্ত্র করে, ব্ল্যাক ম্যাজিক করে। এবার একটা উকিল, তারপর আর ব্ল্যাক ম্যাজিক করে, তার সঙ্গে থোড়াই কেউ লাগতে যাবে। ওকে বাড়িটা বিক্রি করেনি, চুপচাপ আমাদেরকে বিক্রি করে দিয়েছে, এবং তার জন্যই কম দামে বিক্রি করেছে। আমরা যেটা বলেছি আমাদের সেই দামে বিক্রি করে দিয়েছে। ওরা শুধু মানে ওর হাত থেকে বাঁচতে চেয়েছিল, যাতে ও কোনোভাবেই বাড়িটা না কিনতে পারে। এবার আমাদের বাড়িটা বিক্রি করার আগে স্থানীয় লোকজন, আমি এপাশ ওপাশ খোঁজ নিয়েছিলাম, আমার বাবাও খোঁজ নিয়েছে, ওকে না ওই ডোবার কাছে ঘোরাফেরা করতে দেখেছে উকিলটাকে বেশ কিছুদিন। আমরা তখন বাড়িটা কিনিনি, তখন কথাবার্তা চলছে বাড়িটা কেনার, মানে মোটামুটি ফাইনালাইজ যে আমরা কিনবো, তখন ওকে ওখানে ঘোরাফেরা করতে দেখেছে। এবার আমরা একজন কি করলাম, আমরা ওইখানেই তোমার কাছেই ওই গেস্টিনের কাছে একটা কবরস্থান আছে, সেটা চালু কবরস্থান, খুব নামকরা কবরস্থান। ওকে। ওখানে মানে খুব পুজো বলতে মানে ওদের যে নিজস্ব পুজো বা নিজস্ব যে আচার আচরণ যেগুলো ওনারা ওখানে করেন। আমরা ওখানে একদিন গেলাম, গিয়ে আমরা একজন পীর বাবার সাথে আমরা দেখা করলাম যে আপনি একবার চলুন, আমাদের ওই বাড়ির পেছনে একটা কবরস্থান আছে, ওখানে একটা পীর বাবার কবর আছে, আমরা ওখানে মোমবাতি দিই বলে পুরো ব্যাপারটা ঘটনাটা ওনাকে বললাম। উনি বললেন ঠিক আছে আমি যাব, আমার যে কোনো আমাদের ধর্মের পীর বাবার কোনো কবরস্থান হলেই সেখানে আমি যাই, সেখানে গিয়ে আমি পরিষ্কার করে দিয়ে এসে আমি একটু মানে পাঠ করে আসি, বা আশেপাশে বাড়ি থাকলে সেগুলো দেখে টেকে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা, জায়গাটা পবিত্র আছে কিনা। আমি বললাম যে না, পবিত্র তো কোনোভাবেই নেই, এই যে যা হচ্ছে আপনি শুনলেন, আপনি চলুন, আমরা টিকতে পারছি না। তখন উনি ওখানে গিয়ে চারপাশে খুঁজছেন, কি পরীক্ষা করছেন, এই পাশ ওপাশ ওটা মাটি তুলে দেখছেন, গন্ধ শুকছেন, পাতা তুলে দেখছেন, নানা রকমের পরীক্ষা উনি করছেন। তারপরে ওনাকে আমরা এটাও বলেছি যে এরকম একজন অ্যাডভোকেট এখানে এরকম কি করেছে আমরা জানি না, কিন্তু সে এই ডোবার চারপাশে ঘোরাফেরা করতো আমাদের বাড়িটা কেনার কিছুদিন আগে, এবং সে এইসব জিনিসপত্র তন্ত্রমন্ত্র কিছু একটা সে করে,
কি করে আমি জানি না। উনি তখন বললেন, উনি অশ্বত্থ গাছটার কাছেও গেছেন, গিয়ে উনি চারপাশে দেখছেন, দেখে উনি তারপরে বললেন যে এই অশ্বত্থ গাছের মধ্যে, মানে কোনো একটা মানুষের শরীরে না, গাছের মধ্যে, অশ্বত্থ গাছের মধ্যে ওই অ্যাডভোকেটটা একটা প্রেতকে কি বলে প্রথিত করে দেওয়া যাকে বলে, বা রেখে দিয়ে যাওয়া বলে যাকে বলে, রেখে দিয়ে গেছে। এবং ও টার্গেটটা করেছে বুড়িটাকে, যে আমি ডিরেক্টলি আমি এসে বুড়িটাকে আমি কিছু করব না, যা করার আমার প্রেতটা করবে, এবং সে ওই গাছের মধ্যে আছে, গাছের থ্রুতে সে ওই বুড়িটাকে অ্যাটাক করবে, এবং যে যে এই বাড়িতে আসবে, যারা যারা এই বাড়িতে থাকতে চাইবে, তাদের সবার জীবনে সেটা এফেক্ট করবে, এবং এমন ভাবেই এফেক্টটা পড়বে যে কেউ বুঝতে পারবে না যে কি হচ্ছে। একটা মানুষ আস্তে 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 ঝিমিয়ে যেতে 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 খাওয়া দাওয়া বন্ধ করতে 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 সে মরে যাবে। এবং প্রেতটা মানুষের শরীর থেকে তার বেঁচে থাকার পুষ্টি বলো, বা তার বেঁচে থাকা বলতে মানে কি, তার এক্সিস্ট করার যে যেটা লাগে তার এক্সিস্ট করতে, তার থাকতে, টিকে থাকতে গেলে, সেটা সে একটা মানুষের শরীর থেকে গ্রহণ করছে, এবং সেটা হচ্ছে এই বুড়িটা। এবার বুড়িটাকে দুর্বল করে দিয়ে বুড়িটার ছেলেগুলোকে চাপ দেবে বাড়িটা বিক্রি করার জন্য, এইটা হচ্ছে ওর প্ল্যান। এবার ও দেখছে যে কোনোভাবেই হচ্ছে না, আমাদের সাথেও অনেক জিনিসপত্র হচ্ছে, আমাদের জিনিসটা আমাদের দিকে ডিরেক্ট করে দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে আমরাও ভুগি এবং আমরা ওই বাড়িতে টিকতে না পারি। এটা হচ্ছে ওর মেন উদ্দেশ্য। এবার আমাদেরকে যখন বাড়িটা বিক্রি করে দিয়েছে, তখন ও আমাদের দিকে টার্গেট করছে, আমাদের দিকে টার্গেট করতে করতে তবে ওইদিকে বুড়িটা যখন মরে গেল, তখন ও তো আর কোনোভাবে, মানে প্রেতটাকে তো ওই বুড়ির শরীরে আর রাখতে পারছে না। এবার প্রেতটা চলে এসছে বাইরে, সেই শরীর, বুড়ির শরীর থেকে এখন পুরো ডিটাচ হয়ে গেছে। সে এখন আর কোনোভাবে অন্য কোনো মানে অন্য কোনো মানুষকে অ্যাটাক করবার চেষ্টা করবে, সে অন্য কোনো প্রাণীকে অ্যাটাক করার চেষ্টা করবে। সেই জন্য তার পরে পরেই ওই সময় ওই কাক মরে যাওয়া, কুকুরকে করা, এগুলো সমস্ত করেছে ওই প্রেতটা, এবং তার প্রতিহিংসা বলো বা রাগ বলো, সে আর শরীর পাচ্ছে না অ্যাটাক করার জন্য। কারণ লোকটা যখন, অ্যাডভোকেটটা যখন ওই প্রেতটাকে ওখানে পুঁতে দিয়ে গেছিল, ও বুড়িটার দিকে টার্গেট করে দিয়ে গেছিল। এরকম জিনিসটা আমাদের তখন ওই পীর বাবা বললেন যে প্রেতরা নিজেদের বুদ্ধিতে কাজ করে না, তাদেরকে চালনা করতে হয়। ঠিক আছে, সে এবার চালনা করবে যে এর দিকে তুমি এর ক্ষতি করো, এর দিকে চালনা করে দিল, সে এবার তার দিকে সোজা অন্ধের মতো ছুটিকে তার ক্ষতি করবে। এবার যখন সে আর থাকবে না, তখন সে নির্দিষ্ট কোনো শরীর পাচ্ছে না, সে তখন মানে ঘুরছে, উদ্দেশ্যহীনের মতো চারপাশে ঘুরছে, সে তখন র্যান্ডাম কাজকর্ম করবে, ভুলভাল কাজকর্ম, এই পশু মেরে দিচ্ছে, এই কাক মেরে দিচ্ছে, এই সমস্ত জিনিসপত্র করছে। এবার এইগুলো করার জন্য আমরাও প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছি। ও এটাই চাইছে যে আমরা ভয় পাই, এবং আমরা ভয় পেয়ে বাড়িটাকে ছেড়ে দিই, ছেড়ে দিলেই ওর একদম, ও তখন গিয়ে বলবে যে আমি বাড়িটা কিনবো, এইটা হচ্ছে ওর আসল উদ্দেশ্য। এবার আমরা তো সত্যি তখন আর কি করবো, মানে আমরা তো থাকতে পারছি না এই বাড়িটাতে। তখন পীর বাবা বললেন যে আপনারা বাড়িটা বিক্রি করে দিন, যেভাবে হোক আপনারা বিক্রি করুন, এবং এমনভাবে বিক্রি করবেন যাতে এই সমস্ত ঘটনা আরো কানে না যায়। সত্যি কথা বলতে কি, এটা হয়তো অনুচিত শুনতে লাগবে, কিন্তু আমাদের কাছে তখন সার্ভাইভ করার জন্য আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমরা তো অত টাকা দিয়ে বাড়িটা কিনে রেখে দিয়ে চলে আসতে পারতাম না, আমাদের তো কিছুটা করতে হবে। তো আমরা অন্য জায়গার বিক্রেতা ঠিক করি, যে লোকাল লোক নয়, এরকম লোকজনকে, এবং কম দামেতেই আমাদের বিক্রি করতে হয়, যা আমরা কিনেছিলাম তাতে কম দামে বিক্রি করতে হয়। এবার প্যাকিং শুরু হয়েছে তখন। এবার তারপরে গরমকালটা তখন তো কেটে গেছে, এই বর্ষাকাল চলে এসছে, খুব বৃষ্টি হচ্ছে একদিন, জানো তো। এবার বাবা যথারীতি সন্ধ্যেবেলা ওই মাজারে বাতি দিয়ে এসেছিল, আমরা সেদিনকে সবাই বাড়িতেই ছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে। এবার বৃষ্টিতে হয়তো বাতিটা নিভে গেছে। সেদিনকে সন্ধ্যেবেলা বৃষ্টির মধ্যে আবার ওই একই জিনিস যেটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে, আবার শুরু হয়েছে। আর এবার আমরা গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছি, শুধুমাত্র ডালপালা নড়ার আওয়াজ বা শোঁ নিঃশ্বাস না, এবার আমরা একটা গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছি। ঠিক যেন প্রচন্ড রাগে কেউ গজরাচ্ছে আমাদেরকে দিকে, মানে আমাদের দিকে তাকিয়ে গজরাচ্ছে, আমরা অনুভব করতে পারছি, এবং গাছের দিক থেকে আওয়াজটা আসছে প্রচন্ড জোরে, মানে সেই ভয়ঙ্কর একটা গর্জনের আওয়াজ। এবার
দরজা জানলা বারান্দা না সব হঠাৎ করে জোরে জোরে এরকম ঠক করে কাঁপছে। ঝড় হচ্ছে না কিন্তু, বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে দরজা জানলা কাঁচের দরজা জানলা সব হঠাৎ করে প্রচন্ড জোরে কাঁপছে। আর এই বারান্দার দিকে দরজাটা সব থেকে বেশি জোরে কাঁপছে। এবার আমার মা তো তখন চিৎকার করে উঠেছে ভয়তে, যখন এরকম ঠকঠক করতে আরম্ভ করেছে আর এই গজরানির আওয়াজ শুনতে পাচ্ছে। আমি আর মা দুজনেই খুব জোরে চিৎকার করে উঠেছি। এবার বাবা তখন আমাদের শান্ত করার চেষ্টা করছে। এবার তারপরে বাবা বলছে দাঁড়াও আমি দেখছি, মানে কি কি হচ্ছে আমি একটু দেখতে। মা বলছে না তুমি যেও না ওইদিকে বারান্দার দিকে, তুমি যেও না, না দেখতেই হবে আমাকে, এরকম ভাবে মানে আমি পারবো না, তোমরা এরকম চিৎকার করছে, আমাকে দেখতে হবে কি আছে, আমাকে দেখতেই হবে। তখন বাবা বারান্দার দিকে গেছে আর গিয়ে খুব জোরে একটা মানে আমার মাকে এরকম নাম ধরে খুব জোরে ডেকেছে। যে আমি তো মানে শুনতে পেয়েছি, মা তো শুনতে পেয়েছি, আমরা দুজনেই তখন গেছি বারান্দায়, গিয়ে দেখছি যে অশ্বত্থ গাছটা পুরো একদম ঘন ডালপালা, সমস্ত ডালপালা খুব জোরে জোরে নড়ছে, পুরো ঝড়ের মতো নড়ছে। তার ঠিক মাঝখানে একটা বিশাল মানে গাছের ডালের মাঝখানে, গাছের ডালটাকে এরকম ধরে আছে, ধরে উবু হয়ে বসে আছে একটা বিশাল বড় ছায়ামূর্তি, কালো শরীর বলতে পারো, ছায়ামূর্তি বসে আছে এবং উবু হয়ে এরকম হাত দিয়ে ডালটাকে ধরে নিচে পা দিয়ে এরকম মানে পাটা ভর দিয়ে বসেছে ডালের ওপরে, আর হাত দিয়ে এরকম ডাল ধরে আছে, ধরে স্ট্রেট আমাদের দিকে তাকিয়ে আছে, স্ট্রেট, এবং চোখ দুটো জ্বলছে। আর তারপরে মানে আমরা যখনই মানে আমাদের দিকে যখনই নজরটা পড়েছে, পুরো শরীরটা পুরো 360 ডিগ্রি উল্টো হয়ে ঝুলছে গাছের মধ্যে, এবং ওই উল্টো হয়ে ঝুলতে থাকা অবস্থাতে আমাদেরকে দেখছে। কি বিভৎস ভয়ানক দৃষ্টি, মানে তুমি ভাবতে পারবে না। এবং মানে তারপরে কি জোর একটা চিৎকার, আমরা মানে ওই মূর্তিটা থেকে কি জোর একটা চিৎকার, সে মানে অস্বাভাবিক, এই পৃথিবীর বাইরে চিৎকার, আউট অফ দ্য ওয়ার্ল্ড চিৎকার যেটাকে বলে, সেই চিৎকার কোনো মানুষ বা কোনো পশু প্রাণীর হতে পারে না। তারপরে বাবার সঙ্গে সঙ্গে মানে আমাদের মধ্যে তখন বাবারই সেন্স ছিল একমাত্র, ঠিক মতো সেন্স মানে কিছু করার সেন্স, তাড়াতাড়ি করে বলে দরজাটা বন্ধ করে দেয়, বলে দরজাটা বন্ধ করে আমরা ভেতরে এসে ঠকঠক করে কাঁপছি। মা তখন বলছে জিনিস পড়ে থাক, আগে কালকে বাড়ি থেকে চলো তুমি, আর জিনিস থাক পরে প্যাকিং পরে দেখা যাবে, কি ফার্নিচার নিয়ে যাবো, আগে জিনিস থাক, আমি 1 সেকেন্ডও টিকবো না। সেই রাত্রিবেলা সারা রাত্রির আমরা ঘুমোতে পারিনি, আমাদের দরজা খোলার সাহস ছিল না, সারা রাত্রি ধরে ঠক করে নড়েছে সমস্ত কিছু, আর ওই জোরে জোরে আওয়াজ, গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছি, এবং আমরা নিশ্চিত ছিলাম যে ওইটা শুধুমাত্র আমরাই শুনতে পেয়েছি বা আমরাই দেখতে পেয়েছি যেটা আমরা দেখেছি। পরের দিনকে সকালবেলা জিনিসপত্র ফেলে রেখে আমরা মামার বাড়ি চলে গেলাম। পরে দিনের বেলা লোক টোক পাঠিয়ে জিনিসপত্র প্যাকিং সমস্ত কিছু ফার্নিচার পাঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। এবার আশেপাশের লোকজন স্বাভাবিক, একটা বাড়ি কিনেছে দুদিন আগে, তারপরেই ছেড়ে চলে যাচ্ছে, জিজ্ঞেস তো করবেই। যখন জিজ্ঞেস করতে আমরা বলেছি না আমাদের ঠিক এখানে ভালো লাগছে না, আমরা অন্য একটা জায়গায় ভালো ফ্ল্যাট পেয়েছি, সেখানে আমরা চলে যাব। তো ওরাও না খুব একটা ঘাঁটায়নি, বেশি কিছু জানতে চাইনি, মানে ওদেরও কিছু একটা হয়তো সন্দেহ হয়েছে। এবার আমি তখন কলেজে পড়তাম, আমি স্টুডেন্ট পড়াতাম, বাড়িতে স্টুডেন্ট পড়তে আসতো, তো পাড়ারই ঠিক আমাদের বাড়িটার পরেই একটা বাড়ি ছিল, একটু এগিয়ে একটা মেয়ে আমার কাছে পড়তো। তো সে না আমার কাছে এসছে লাস্ট দিনকে, দিদি চলে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ রে চলে যাচ্ছি। তখন আমি বললাম যে ভালো থাকিস, পড়াশোনা মন দিয়ে করিস। বললো হ্যাঁ দিদি ভালো থেকো, ফোন নাম্বার রইলো, যোগাযোগ করো। বলে না চলে যাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে বলছে দিদি তোমরা কেন চলে যাচ্ছ আমি জানি। আমি বলছি কি জানিস তুই? মানে আমি তো কিছু বলিনি, এই ঘটনাটা পুরোটাই তো ওই বুড়ির ছেলেগুলো অল্প বিস্তর জানে, পীর বাবাটা জানে, আর আমরা জানি। তখন বলছে তুমি জানো তো যে আমার বাবা সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরোয় না। আমি বললাম হ্যাঁ বেরোয় না, তোর বাবা সকালবেলা দোকান যায়, বিকেলবেলা দোকান আর খোলে না, বাড়িতে থাকে, কি হয়েছে? বলছে বাবার হাতটা লক্ষ্য করেছো তুমি, ডান হাতটা একটু বাঁকা, দেখেছো? আমি বললাম হ্যাঁ, কি হয়েছে? বলছে বাবার সাথে কি হয়েছে তোমাকে আমি বলছি, যার জন্য বাবা সন্ধ্যাবেলা বাড়ি থেকে আর বেরোয় না, বাবার হাতটা কেন বাঁকা।
বলছি তোমরা তো কোনো আসোনি, রেনোভেশন চলছে। সেই সময় আমাদের বাড়িতে পুজো মানে সেদিনকে হচ্ছিল, তো পুজোর মাঝখানে এই কিছু ডালপালা দরকার পড়েছে। তো কোথায় বাবা তখন যাবে, বাবাকে বলছে আপনি আশেপাশ থেকে নিয়ে আসুন না। ওর বাবা তখন মস্ত বড় একটা ভুল করেছে, যে যে গাছের কাছে কুকুর বিড়াল গরু পাখি কিচ্ছু আসে না, সেই গাছের কাছে ওর বাবা ডাল কুড়োতে গেছে। তাও আবার সন্ধ্যেবেলায় পুজোটা হচ্ছিল। এবার ডালটা কুড়োতে গেছে, তারপরে অনেকক্ষণ আসছে না। তারপরে ওরা বেরিয়ে বাবা বাবা করে ডাকছে, কোথায় গেলে, পাশেই তো। তখন দেখছে বাবা যন্ত্রণায় কাতরাতে হাতটাকে এরকম ধরে ঢুকছে বাড়িতে, কোনো কথাই বলতে পারছে না। তারপরে অনেক কষ্টে বাবাকে একটুখানি সুস্থ স্বাভাবিক করে যখন জিজ্ঞেস করেছে যে বাবা কি হয়েছে তোমার, হাতটা তুমি এরকম করছো কেন, পুরো হাতটা বেঁকে গেছে। বলছে আমি ওই গাছটার কাছে যখন আমি ডালপালা পোড়াতে গেছিলাম, টর্চ জেলে পোড়াচ্ছিলাম, হঠাৎ করে কি যেন একটা আমার হাতটাকে চেপে ধরেছে খুব জোরে। এবং বলছে যে এটা মানুষের হাত নয়, কোনো কিছুর হাত নয়, মানে ওটা যে কি, মানে এটা শিকড়ের মতো, অনেকগুলো শিকড় একসাথে জড়িয়ে থাকলে যেরকম হয় সেরকম একটা ফিলিংস ওর বাবা পাচ্ছে, যেন অনেকগুলো শিকড় একসাথে ওর বাবার হাতটাকে জোরে চেপে ধরেছে। এবং এমন চেপে ধরেছে যে বাবা ছাড়াতে তো পারছেই না, মানে হাতটাকে বেঁকিয়ে দিয়েছে জোরেতে। এবং ওর বাবা তখন খুব জোরে বাড়িতে যে পুজো হচ্ছিল, যে ঠাকুরের পুজো হচ্ছিল, সেই ঠাকুরের নাম জোরে ডাকছে, আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে বাঁচাও, এত জোরে চিৎকার করছে। তারপরে গিয়ে খানিকক্ষণ বাদে হাতটা অটোমেটিক ওর বাবাকে ছেড়ে দিয়েছে এবং ওর বাবা দৌড়ে পালিয়ে এসছে। এবং দৌড়ে তখন আর এসে কথা বলতে পারছে না, মানে এতটাই ভয় পেয়ে গেছে যে শক্ত হয়ে গিয়ে চুপ করে গেছে। শুধু ওই ঠাকুরের নামটা উচ্চারণ করতে পেরেছিল বলেই ওর বাবা বোধহয় সেদিনকে বেঁচে গিয়েছিল। আর বাবা ওর বাড়িতে পুজো হচ্ছিল, যে কোনো বাড়িতে যখন কোনো পুজো হয় তখন সেই বাড়ির চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে যায়, সেই বাড়ির মানুষগুলো একটা প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে থাকে। ওর বাবা সাময়িকভাবে ওই লেয়ার থেকে বেরিয়ে যখন কুড়োতে গেছিল তখন ওর বাবাকে অ্যাটাক করতে পেরেছিল, কিন্তু যেহেতু বাড়িতে পুজো হচ্ছিল সেটার প্রভাব ওর বাবার ওপর ছিল। এবং ওর বাবা তখন সেই দেবতা বা যে যার পুজো হচ্ছিল তার নাম জোরে উচ্চারণ করেছিল বলেই ওর বাবা প্রাণে বাঁচতে পেরেছিল, নাহলে হয়তো বাবা প্রাণে বাঁচতো না। এই কথাটা মেয়েটা যখন আমাকে বলছে, আমি তো মানে শুনে স্তব্ধ। আমি তখন বলছি তুই আমাকে এতদিন কেন বলিসনি? বলছে আমি কি বলবো বলো, এই কথা কেউ বিশ্বাস করবে? বলবে তোর বাবা ভয় পেয়েছে, অন্ধকারে পড়ে গেছে, যা হোক বলবে, বিশ্বাস করবে না। আমি তো ভাবিনি যে তুমি বিশ্বাস করবে। আজকে যখন তোমরা এরকম হুট করে চলে যাচ্ছ তখনই আমার সন্দেহ হয়েছে যে কোনো স্বাভাবিক কারণে তুমি তো এখান থেকে যাবে না, তোমার এখান থেকে কলেজ কাছে, তুমি কেন চলে যাবে এখান থেকে, তোমরা কেন চলে যাবে? এবার যাই হোক, আমাদের পরে তারপর যে ফ্যামিলিটা আসে তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, আর তাদের একটা ছোট মেয়ে। সে বাচ্চাটাকে নিয়ে যখন এসেছিল না, আমার খুব ভালো লেগেছিল দেখে, যে যাক একটা বাচ্চা মেয়ে আসছে, বাড়িটা হয়তো একটু ভালো থাকবে, ওরা একটা নিষ্পাপ তো মেয়ে আসছে, একটা বাচ্চা মেয়ে আসছে, ভগবান ছোট শিশুদের মধ্যে বাস করেন। বাচ্চাটাকে নিয়ে এসেছিল যখন, আমি ওর মাকে বলেছিলাম যে পাশে যে একটা মাজার মতো আছে না, কবর আছে পীর বাবার, সেখানে না বাতি দিও রোজ সন্ধ্যেবেলা, একটা ভুলো না ওটা করতে। ওরা দিত, বলবো না, ওরা আমি মাঝে মাঝে ফোন করতাম বাচ্চাটার খবর নেওয়ার জন্য, ওরা দিত। কিন্তু ওদের সাথে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে তারপরে, এবং সেটা আমার মানে আরো ওরা তারপর ওখান থেকে চলেও গেছে, এবং সেটা শুনে আমার এত খারাপ লেগেছে, ওরাও থাকতে পারলো না বাড়িটাতে। আজকে বাড়িটা পুরো ওরকম ভাবেই পড়ে আছে। এবার যদি ওরা চলে না যেত, আর যদি ওরা ওই মাজারে বাতি না দিত, তাহলে যে কি হতো ওদের সাথে আমি সেটা কল্পনা করতে পারি না। বাচ্চাটা না মাঝে মাঝেই, আমি ফোনে কথা বলতাম তো, বাচ্চাটা বলতো দিদি আমি না একটা বুড়িকে দেখতে পাই বাড়িটার পেছন দিকে। এবার আমি তো কিছু বলতে পারছি না ওকে, আমি তো এইসব ঘটনা বলতে পারছি না। আমি বলতাম না না কাকে দেখেছিস, পাড়ার লোক। বলছি না গো, একটা বুড়ি ওখানে বিকেলবেলা আমি দেখতে পাই, সন্ধ্যেবেলা দেখতে পাই, বিকেলবেলা ওইখানে আসে, ডোবার ধারে বসে থাকে। এরকম করতে করতে একদিন বলছে দিদি বুড়িটা না আজকে গাছে বসেছিল, অসুস্থ গাছে। আমি বলছি হ্যাঁ, গাছের ধারে কখনো বুড়ি উঠতে পারে? বলছে হ্যাঁ দিদি গাছে বসেছিল, আমি দেখেছি। এবার ওর মা পাশ থেকে হাসছে,
বলছে ও না শুধু এইসব ভুলভাল কথা বলে, নিজে নিজে খেলে আর সব ভুলভাল বানায়, ওইসব মানে কল্পনা করে। তো ওই বুড়ি ওর ওসব মনে হয় বুড়ি দেখতে এই দেখতে, আমরা কই দেখিনি তো। তো একদিন আমাকে বলছে দিদি বুড়িটা না আমাকে ডাকে। আমি যে ডাকে মানে? বলছে ওর দিকে যাওয়ার জন্য ডাকে। আমি কি তোর দিকে যাবি না? বলছে না আমি যাবো না, কিন্তু আমাকে ডাকে, বলে যে এই গাছের ভেতর আয় না, এখানে আমি থাকি, এই গাছের ভেতরটা কি সুন্দর জায়গা, আয় এখানটা ঠান্ডা, কি সুন্দর, আয় আয়। আমি বলছি তোকে যখন ডাকে তখন তোর বাবা মা কোথায় থাকে? বলছে বাবা মা যখন থাকে না তখন আমায় ডাকে। আমি যাবো দিদি? আমি বলছি না যাবি না, এরকম ভাবে কেউ অচেনা লোক ডাকলে যেতে হয়? কখনো যাবি না। আমি ওকে বলতে পারছি না, আমার ভেতরে এত আতঙ্ক হচ্ছে। আমি তারপর বাবা মাকে একদিন বললাম যে দেখো ওকে কিন্তু কোথাও একলা ছেড়ো না, হ্যাঁ, ও তো বাচ্চা মেয়ে, কোথায় চলে যায়, পেছন দিকে ডোবা ফোবা আছে, পড়ে যাবে। বলছে না না ওকে একলা ছাড়ি না। তো এবার একদিন কি হয়েছে যে ওর মা আমাকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফোন করেছে, কি আমাদের সর্বনাশ হইতো, সর্বনাশ হইতো, সর্বনাশ হইতো। আমি বলছি কি হয়েছে বলো তুমি, কি হয়েছেটা কি? বলছে আমি রান্না করছি, ও নিজের মতো খেলছিল, অনেকক্ষণ ধরে ওকে পাচ্ছি না দেখতে, মানে অনেকক্ষণ ধরে সারা শব্দ পাচ্ছি না বলে আমি দুবার ওকে ডেকেছি, দেখছি ও সাড়া দিচ্ছে না। তারপরে হঠাৎ করে আমার নাকে একটা পোড়া মোমবাতির গন্ধ এসছে। এবার আমি ভাবছি এক তীব্র গন্ধ, পোড়া মোমবাতি, মানে মোমবাতি পুরো শেষ হয়ে গেছে সেরকম একটা গন্ধ। তো আমরা তো ঘরে কোনো মোমবাতি জ্বালাইনি, কোত্থেকে এলো, কোথাও কিছু পুড়িয়ে টুড়িয়ে ফেলো নাকি মেয়েটা, এই ভেবে ওর মা তখন এপাশ ওপাশ খুঁজছে ঘরের মধ্যে, দেখতে পাচ্ছে না। তারপরে হঠাৎ করে মায়ের মনে পড়েছে বারান্দায় যায়নি তো, ওর পিছন দিকে বারান্দাটা, ওইখানে গিয়ে ওর মা দেখছে মানে একটা টুল মতো রাখা ছিল বারান্দায়, ওই টুলটার উপর উঠে পড়েছে, উঠে পড়ে পুরো গাছটার দিকে পুরো ঝুঁকে গেছে। আর গাছটা থেকে ওই রকম মানে বুড়িটার মতো কিছু একটা, বুড়িটা বা বুড়িটার মতো কিছু একটা ওকে এরকম ভাবে হাত বাড়িয়ে ডাকছে, এবং হাতের জায়গায় শিকড় ডালপালা দিয়ে যেন ওকে ডেকে নিজের দিকে নিয়ে চলে আসবে। আর ওনা প্রায় পুরো ঝুলছে বারান্দা থেকে, আর ওর মা খুব জোরে চিৎকার করে উঠেছে, ব্যাস সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেছে, পুরো ওইখান থেকে বারান্দা থেকে নিচে ধপাস করে পড়ে গেছে। এবার ভাগ্য ভালো ছিল বা যাই হোক, ওর হাত পাটা প্রচন্ড ভাবে ফ্র্যাকচার্ড হয়ে গেছে, কিন্তু ও প্রাণে বেঁচে গেছে, ওর প্রাণটা যায়নি। নিচে গাছপালা ছিল বলে হোক বা নরম মাটি ছিল বলে হোক, যাই হোক ওর প্রাণটা যায়নি, ওর হাত পা ভেঙে গেছে। তখন তো প্রচন্ড জোরে ওর মা চিৎকার করছে বাঁচাও 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 করে, আশেপাশের লোকজন চলে এসছে। এবার আশেপাশের লোকজন এসে বলছে যে দেখুন এই বাড়িটা কোনোভাবেই শুভ নয়, এখানে কেউ থাকতে পারে না, আপনারা এসছেন ঠিকই কিন্তু বাচ্চাকে নিয়ে এখানে থাকবেন না, কবে কি বিপদ হয়ে যাবে, এবারের জন্য বাচ্চাটা বেঁচে গেল, আপনারা এখান থেকে চলে যান। ওই যে মোমবাতি পোড়ার গন্ধটা পেয়েছিল, ওটা যদি ওর মা সেদিন না পেত তাহলে কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারত না, ভয়ঙ্কর কিছু হয়ে যেত। মানে ওটা মাটিতে বেঁচে গেছে বেসিক্যালি। না, মোমবাতির গন্ধটা ওরা তো মাজারে মোমবাতিরই তো, মনে করে দেখো, সেটাই তো বলছি, বাঁচিয়ে দিয়েছে, পীর বাবাই ওদের বাঁচিয়ে দিয়েছে। মোমবাতি পোড়ার গন্ধটা না পেলে ওর মা বারান্দায় যেত না, আর ওই গাছের মধ্যে টেনে নিয়ে চলে যেত। মানে বুড়িটার পরে ওকেই টার্গেট করতো, একটা বাচ্চাকে টার্গেট করতো, কারণ সে অনেক বেশি সতেজ, অনেক বেশি মানে প্রাণ তার মধ্যে রয়েছে, অনেক বেশি এনার্জি তার মধ্যে রয়েছে, তাকে টেনে নিয়ে নিজের মধ্যে চলে যেত। ওকে আর দেখতে পেত না মা কোনোদিন। তারপরে ওরা ওখান থেকে চলে গেল, বাড়িটা এখনো ওরকমই পড়ে আছে। আমি অনেক বছর বাদে ওখানে আমার এক বন্ধুর বাড়ি ছিল, তো সেই বন্ধুর বাড়িতে আমি গেছিলাম, আমি আবার উঁকি দিয়েছিলাম, আর মানে কাছাকাছি যাওয়ার সাহস আমার হয়নি। বাড়িটা ওরকমই দাঁড়িয়ে আছে, গাছটাও ওরকমই আছে, বাড়িটাতে কেউ থাকে না। ওরা আর কাউকে বিক্রি করেছে কিনা আমি জানি না, কিন্তু বাড়িটাতে আর কেউ থাকে না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো ঘটনাটা। কি হয়েছিল বলে তোমার মনে হয়? এটা একটা সিম্পল যাকে বলে ইচ্ছা থেকে কারোর এগেনস্টে প্রেস চালনা করা, এবং গাছের মাধ্যমে একটা মানুষের শরীর থেকে তার দেহ রস শুষে নেওয়া, তার বেঁচে থাকার এনার্জিটাকে শুষে নেওয়া, এবং তাকে আস্তে 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 মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।
মানুষ ঈশ্বর জন্য কত কি করতে পারে তার একটা মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। এবং আমরা থাকলে আমরা বাঁচতে পারতাম না, আমরাও বাঁচতে পারতাম না, আমাদের পরে যারা আছে তারাও বাঁচতে পারতো না। কোনো না কোনো ভাবে আমাদের জীবনে খুব বড় বিপদ চলে আসতো। এবং কোনো জায়গাতে এরকম যদি থাকে পুরোনো গাছ যেখানে কোনো পশু পাখি আসে না, বাড়ির মধ্যে গাছের চারা চলে আসছে, সেরকম বাড়ি না কেনাই উচিত। এটা আমাদের শিক্ষা হয়েছে এবং খোঁজ খবর নিয়ে কেনা উচিত। উনি অ্যাডভোকেট, উনি আর কি ওই প্রেতকে ওখানে যে পুঁতে দিয়ে গেলেন না, ও যে ওখান থেকে আর কোথায় যাবে, আশেপাশে আরো কত লোকের ক্ষতি করবে, তার কোনো ইয়ত্তা নেই। যদি ওর মানে কি বলবো, ওর সীমানার মধ্যে কেউ আসে বা ও যদি কোনো সফট টার্গেট পেয়ে যায়, একটা বাচ্চা বা একটা বুড়ো মানুষ, এরা তো সফট টার্গেট, এদেরকে সহজে কাবু করা যায়। আমাদেরকে খুব সহজে কাবু করতে পারিনি, আমরা সবাই বড় ছিলাম। একটা বাচ্চাকে পেয়েছে সফট টার্গেট, ও বাবা মাকে, বাচ্চাটার বাবা মাকেও কিন্তু টার্গেট করেনি, বাচ্চাটাকে টার্গেট করেছে, বুড়িটাকে টার্গেট করেছে। এবং বুড়িটার শরীরে আস্তে আস্তে ওই গাছের লক্ষণগুলো ফুটে উঠছিল। গাছটা যেন ওর শরীরের মধ্যে দিয়ে বাঁচছিল, ওই প্রেতটা যেন ও শরীরের মধ্যে দিয়ে বাঁচছিল। এবং মেয়েটাকেও টেনে নিয়ে যেত, টেনে নিয়ে গিয়ে একই অবস্থা করতো। এরকম একটা ব্যাপার আছে। ঘটনা কিন্তু বেসিক্যালি, হ্যাঁ অবশ্যই, মানে এগুলো কোনো মানে সমাধান করতে যাওয়াটাও একটা ভয়ানক ব্যাপার। এটা কোনো সাধারণ মানুষ সমাধান করতে পারবে না এবং এর সমাধান হয়ও না। এখানে কোনো মানুষের সাথে পুরো ব্যাপারটা মানে মানুষের মৃত্যুর পর সে আত্মা হয়ে প্রতিশোধ নিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এখানে পুরো একটা কি বলবো, প্রেত বা এই ধরনের যারা অশুভ শক্তি, এগুলো অন্য রেলমে থাকে। এটা মানুষের মৃত্যুর পর যে আত্মা হওয়া, সেই আত্মা স্বর্গে যাবে নরকে যাবে, সেই কনসেপ্টের মধ্যেই পড়ে না। এটা কমপ্লিটলি একটা আলাদা রেলমে থাকে এই সমস্ত অশুভ জীবরা, যাদেরকে লোকে তন্ত্রমন্ত্র করে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেট করে বশ করে নিজের বিভিন্ন অশুভ ক্ষতির কাজ করায়, লোকের দিকে চালনা করে দেয়। এবং কোনো বড় রকমের সাধক বা জ্যোতিষী বা যাই হোক বলা যায়, সাধক বলা যায়, তারা যদি না নামে এই ঘটনাটা ঠিক করার জন্য, করতে পারবে না। এটা তো আমাদের ক্ষমতার বাইরে এই ধরনের কোনো কিছুকে সলভ করা। এই জন্যই আমরা চলে এসেছিলাম। মানে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে তুমি বিদিশা, মারাত্মক। এখনো বললাম না, স্পষ্ট এই ব্যাপারটা, মানে এতদিন হয়ে গেছে তো আমার স্মৃতিতে এখনো এটা পরিষ্কার। কারণ জিনিসটার ট্রমাটা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল এবং এখনো আমি বুঝতে পারি না ঠিক করে যে কি হলো অ্যাকচুয়ালি, এখনো কি অবস্থায় ওখানে রয়েছে এবং তারা পরে গিয়ে কাউকে কোথাও মানে সেটার প্রভাব থাকবে না এটা বলা যায় না, থাকবে প্রভাব, হয়তো আছেও। জায়গাটা পুরো একদম অ্যাবান্ডান্ট হয়ে পড়ে রয়েছে, মানে একদম কেউ থাকে না, কেউ যায় না, এরকম অবস্থায় পড়ে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। মানে এই সব ঘটনায় আই থিঙ্ক তোমাকে লেখার জন্য আরো বেশি ইন্সপায়ার করেছে। হ্যাঁ অবশ্যই। মানে আমি বিশ্বাস করি যে অনেক কিছু আছে যেটা আমাদের জানার বাইরে। আমরা অত্যন্ত ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র একটা প্রাণী, আমাদের জানার বাইরে প্রচুর জিনিস আছে। অনেক কিছু আমাদের জানতে দেওয়া হয়, আমাদের অনেক কিছু জানতে দেওয়া হয় না। অনেক কিছু আছে যেটা ঘাটানো উচিত নয়। আমি লিখতে লিখতে মাঝে মাঝে মনে করি যে বা মানে আমার যখন মনে হয় যে আমি কিছু ভাববো বা কল্পনা করবো বা লেখার কথা ভাববো, তখন মনে হয় যে আমি হয়তো কোনোভাবে তাদের রেডারের মধ্যে চলে আসছি না তো, যে ঘাটাঘাটি করছি, ভুল জায়গায় ঘাটাঘাটি করে ফেলছি না তো। বুঝতে পারছি বিদিশা। হ্যাঁ এটা একটা ব্যাপার, এটা মনে হয় কনসার্নটা অ্যাকচুয়ালি কিন্তু লজিক্যাল। হ্যাঁ কি বলছো? তোমার এই কনসার্নটা বেসিক্যালি কিন্তু লজিক্যাল একটা ব্যাপার। এবং যারা দেখবে একটু বেশি ঘাটাঘাটি করে ফেলছে ব্যাপারটা নিয়ে, আরো বেশি ঘাটাঘাটি করে ফেলছে, আরো ডার্ক দিকে চলে যাচ্ছে, তারা অনেক কিছু অনুভব করতে পারে। আমি কি বলবো, আমি নিজেকে একটু প্রোটেকশন নিয়ে চলি সঙ্গে এই ব্যাপারটাতে, যাতে আমি একটু প্রোটেকশন পাই এই ব্যাপারগুলো থেকে, যাতে একটু আমার একটা চারপাশে প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেটা আমি একটু নিয়েই চলি বলতে পারো। সবার উচিত। হ্যাঁ মানে আমি সবার উচিতও, মানে প্রত্যেকটা মানুষের উচিত এই প্রোটেকশনটা নিয়ে চলা। সবকিছু এরকম ভাবে উড়িয়ে দেওয়া যায় না, কারণ তুমি কখন কোথায় রয়েছো
তার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমার সাথে কি হবে। তুমি ভুল সময় ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে তুমি থাকো, তোমার সাথে কিন্তু গন্ডগোল হতেই পারে। তুমি ঠিক একদম। জায়গায় থাকলে হবে না। আমি ভুল সময় ভুল জায়গায় ছিলাম, তার জন্যই হয়েছে। আমি আজকে যেখানে আছি সেখানে কিন্তু আমার সাথে হচ্ছে না সেটা। এটাই তো ভাগ্য বেসিক্যালি। এটাই হচ্ছে হ্যাঁ ভাগ্য। এবং ভুল জায়গায় ঘাঁটাঘাঁটি করা উচিত না, ওই কারণেই ঘাঁটাঘাঁটি না করে আমরা সরে চলে এসেছিলাম। বেশি ঘাঁটাঘাঁটি করা উচিত না ওখানে, তার থেকে সরে আসা ভালো। একদম একদম একদম। এটাই ছিল বিদিশার ঘটনা। বিদিশার ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন নতুন হলে। আমরা 3 লক্ষ সাবস্ক্রাইবারকে টার্গেট রাখছি এখন। আর একটা জিনিস, নতুন নতুন অনেক ঘটনা আসতে চলেছে, সেই ঘটনাগুলো শুনতে শুনতে আপনারা অন্য একটা লেভেলে, অন্য একটা ডাইমেনশনে চলে যাবেন। আপনারা যদি আমার সাথে আপনার নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো ভয়ানক ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, অথবা আপনার নিজস্ব ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। নাম্বারটি নোট করে নিন, 6290675195। নাম্বারটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টেও আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে